তো তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রায় প্রত্যেকটা স্কুলে সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এরপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা হতে কিন্তু হাতে বেশিও সময় নেই আবার কমও সময় নেই। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন থেকেই টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের আমি আমার চ্যানেলের যে কমিউনিটি পোস্ট এখানে কিন্তু একটা পোল দিয়েছিলাম যে তোমরা এরপরে কোন ক্লাসগুলো দেখতে চাও। বেশিরভাগ পরীক্ষার্থীরাই কিন্তু বলেছো যে তোমরা কিন্তু এখন টেস্ট পরীক্ষা রিলেটেড অর্থাৎ টেস্ট পরীক্ষার বিভিন্ন সাজেশন, বিভিন্ন রিভিশন ক্লাস এগুলো কিন্তু দেখতে চাও। তো তোমাদের কথা মতোই আজকে কিন্তু এই ক্লাসে তোমাদের আমি টেস্ট পরীক্ষার ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে মূলত তোমাদের ভূগোলের যে ৫ মার্কের বড় প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়, সেই ৫ মার্কের প্রশ্নের একদম অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। আমি কিন্তু যেই প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা যদি যেহেতু হাতে এখন বলতে গেলে বেশ কিছু সময় রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি এখন যে প্রশ্নগুলি আমি দিচ্ছি ৫ মার্কের সেগুলি যদি এখন থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমের সমস্যা হবে না ভূগোলের ৫ মার্কের প্রশ্নের ক্ষেত্রে। তাই বলব তোমরা কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণ করো যেই প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো খাতায় লিখে নাও অথবা এই সাজেশনের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। পিডিএফটা পেতে গেলে সম্পূর্ণ ক্লাসটা করো। আর ক্লাসের শেষে কিন্তু আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। পরবর্তী কী ক্লাস আসবে সেই সমস্ত নিয়ে। সেক্ষেত্রে ক্লাসটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। আর তোমরা কিন্তু এই প্রশ্নগুলো লিখে নাও। আমি যে ৫ মার্কের প্রশ্নগুলো দিচ্ছি অধ্যায় ভিত্তিক, তোমরা যদি এগুলোই খালি বা যারা একটু পিছিয়ে আছো তারা কিন্তু এগুলোই খালি যদি ভালো করে এখন থেকে করে নাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। দেখো টেস্ট পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি এখন থেকে হার্ড ওয়ার্ক বা পরিশ্রম যদি ভালো করে করো, তাহলে কিন্তু সেই পরিশ্রমটার ফলাফল কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে পাবে। সেক্ষেত্রে কিন্তু টেস্ট পরীক্ষা অনেকে ভাবে টেস্ট পরীক্ষা শুধু পাস করার জন্য পড়বো, বাকি ফাইনালে কিন্তু ভালো করে পড়বো। সেটা কিন্তু হয় না। অনেকে আছে টেস্ট পরীক্ষা কিন্তু ভালো করে তোমরা যদি এখন থেকেই পরিশ্রম করো তাহলে কিন্তু ফাইনালের ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় যত নাম্বার পাবে সেগুলো কিন্তু ফাইনালের ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু আরো বাড়বে। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো করে জোর দিয়ে পড়বে। পরিষ্কার? তো আজকে সাজেশন ক্লাসটা শুরু করছি। এরপরে কিন্তু আরো তোমাদের কিন্তু সমস্ত সাজেশন কিন্তু আমি একে দিয়ে দেব। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো সাজেশন দেওয়ার আগে কিছু কথা তোমাদের মনে রাখতে হবে। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটু তোমাদের এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে কি, টেস্ট পরীক্ষার সমস্ত প্রশ্ন কিন্তু স্কুলে আলাদা হয়। অর্থাৎ প্রত্যেক স্কুলে কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, সেগুলো কিন্তু তোমাদের স্কুলের স্যাররা করেন। সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হয়। সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে কিন্তু একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হবে। কারণ তোমাদের যেহেতু প্রত্যেক স্কুলে আলাদা প্রশ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার যদি অন্য কোনো বন্ধু অন্য স্কুলে পড়ে, সেক্ষেত্রে দেখবে তোমাদের কিন্তু বন্ধুর স্কুলের প্রশ্নপত্র তোমাদের কিন্তু প্রশ্নপত্র অনেকটাই অমিল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হবে ফাইনালের পরীক্ষার থেকে। তারপরে দেখো স্কুলে যা করানো হয়েছে তাতে কিন্তু বেশি নজর দিতে হবে। অর্থাৎ তোমাদের স্কুলের ক্লাসে তোমাদের স্যারেরা যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই প্রশ্নের উপর কিন্তু বেশি করে জোর দিতে হবে। তো এই ৩ টে পয়েন্ট কিন্তু তোমরা মাথায় রেখে কিন্তু টেস্ট পরীক্ষার প্রস্তুতি শুরু করবে। একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হবে এবং তোমাদের স্কুলের ক্লাসে তোমাদের স্যারেরা যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন, সেগুলোই কিন্তু বেশি করে জোর দিয়ে করবে। আমি যেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব, সেগুলোর মধ্যে থেকে দেখবে তোমরা স্কুলের স্যারেরা কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলোই করিয়েছেন। সেক্ষেত্রে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, তার মধ্যে থেকে তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন করিয়েছেন, সেগুলোই সবথেকে ১ম এ ভালো করে জোর দিয়ে করো। তারপরে কিন্তু অন্যান্য প্রশ্নগুলোর প্রস্তুতি নেও। পরিষ্কার? তো শুরু করছি আজকে সাজেশন। দেখো ৫ মার্কের প্রশ্ন। দেখো ১ম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে নামটা দেখতে পাচ্ছ, পুরোটা দেইনি কারণ আসছিল না ফ্রেমে। যাই হোক, দেখো ১ম অধ্যায় থেকে আমি যেটা বলব, ১ম যে প্রশ্নটা দেখো স্টার মার্ক দিয়েছি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক স্কুলেই দেওয়া হবে। তো যেটা আমি বলছিলাম যে ১ম অধ্যায়ের যে ১ম প্রশ্নটা দেখো, নদী এবং বায়ু দুটোই পড়তে হবে। নদী এবং বায়ুর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা। এখান থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা স্কুলে দেওয়া হবে। সে নদী থেকেও আসতে পারে, বায়ু থেকেও আসতে পারে, সে নদীর ক্ষয়কার্য থেকেও আসতে পারে, বায়ুর ক্ষয়কার্য থেকে আসতে পারে অথবা নদীর সঞ্চয় কার্য, বায়ু সঞ্চয় কার্য। এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই একদম 100% সিওর। তো এগুলো কিন্তু একদম মিস করবে না। ১ম অধ্যায় থেকে কিন্তু ১ম এই কিন্তু এগুলো ভালো করে করো। হিমবাহটা এগুলো হওয়ার পর হিমবাহটা করবে, অর্থাৎ হিমবাহের সঞ্চয় কার্য, ক্ষয় কার্যটা শেষে করবে। কারণ হিমবাহটা যেহেতু ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, সেক্ষেত্রে কিছু স্কুল কিন্তু এই প্রশ্নটাকে দেবে না। যদিও তোমরা যদি স্কুলের স্যাররা যদি এটা করিয়ে থাকেন হিমবাহটা, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা দেখে যাবে। ১ম এ কিন্তু নদী এবং বায়ুর ক্ষয়কার্য, সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে করবে এবং চিত্রটা কিন্তু অবশ্যই দেবে। চিত্র না দিলে কিন্তু পুরো কিন্তু ৫ নাম্বার পাবে না। সেক্ষেত্রে চিত্রটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। তো বহির্জাত প্রক্রিয়া থেকে তোমরা ১ম এই কিন্তু এই প্রশ্নগুলো করো। এই প্রশ্নটার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেক স্কুলেই কিন্তু একটা না একটা প্রশ্ন দেওয়া হবেই। সেক্ষেত্রে ১ম এ কিন্তু এটা ভালো করে নাও।
তারপরে দুটো প্রশ্ন দেখে রাখবে যেগুলো কি হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাও কিন্তু বেশিরভাগ স্কুলে দেওয়া হতে পারে, এবং বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। প্রথমটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তো এগুলো কিন্তু ভালো করে করো। প্রথমে নদী এবং বায়ুর যে ক্ষয়কার্য সঞ্চয়কার্য বললাম ওটা, তারপরে ওটা হয়ে গেলে হিমবাহটা করবে, তারপরে কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু পরে করে রাখবে। কারণ ওই প্রথম যেগুলো বললাম সেগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 95% স্কুলে কিন্তু ওখান থেকেই প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে কিন্তু ৫ মার্কের প্রশ্ন দেওয়া হলে ওখান থেকে কিন্তু দেওয়া হয়। সেক্ষেত্রে ওগুলো কিন্তু ভালো করে করো। আর ওই প্রশ্নগুলোর মধ্যে যেটা তোমাদের স্কুলে করানো হয়েছে, অর্থাৎ কোন স্কুলে হয়তো নদীর ক্ষয়কার্যটা করিয়েছে বা কোন স্কুলে কিন্তু বায়ুর ক্ষয়কার্যটা করিয়েছে, তো তোমাদের স্কুলে যেটা করিয়েছে সেটা কিন্তু বেশি, বেশি করে জোর দিয়ে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করে নাও। হয়ে গেল তোমাদের প্রথম অধ্যায় থেকে ৫ মার্কের জন্য কিন্তু এই কটা প্রশ্নই করো। এখান থেকে কিন্তু আরো কিছু, কিছু প্রশ্ন হয় সেগুলো আমি ৫ মার্কে রাখিনি, ওগুলো কিন্তু আমি ৩ মার্কে রেখেছি। তো ৩ মার্কের যে সাজেশন সেটা কিন্তু আমি খুবই তাড়াতাড়ি কিন্তু আপলোড করব। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। পরবর্তী অধ্যায় বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডল থেকেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের মধ্যে থেকে কিন্তু আমাদের স্কুলে বিভিন্ন স্কুলে কিন্তু দেওয়া হয়। প্রথম প্রশ্ন যেটা করবে, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। এখানে একটা কথা বলি দেখো, এই যে স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, বিভিন্ন স্তরের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু তোমাদের আলাদা, আলাদাভাবে দেখতে হবে। আমি কিন্তু আগের বছর মাধ্যমিক ২০২৫ সালে এটা বলেছিলাম এবং সেই মতন কিন্তু প্রশ্ন এসেছিল। আগের বছর কিন্তু প্রশ্ন এসেছিল যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা আসেনি। মানে ওই স্তরবিন্যাসের যে বিভিন্ন স্তর আছে সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন এসেছিল। প্রশ্নটা আমি লিখে রেখেছি দেখো। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এটা কিন্তু আলাদাভাবে তুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন স্তরের প্রশ্নটা একবারে কালেক্টিভভাবে পড়বে। তবে তোমরা কিন্তু যে স্তরগুলো আছে সেগুলো কিন্তু আলাদা, আলাদাভাবে তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো ভালো করে রাখবে। বৈশিষ্ট্য, অবস্থান, কোথায় অবস্থিত, কত মিটার উচ্চতা, আ উষ্ণতা বাড়ে না কমে, বিভিন্ন কিন্তু বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে রাখবে প্রত্যেকটা আলাদা, আলাদাভাবে। সেক্ষেত্রে তোমরা ১ম যে প্রশ্নটা বললাম যে উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, স্তরবিন্যাসটা তো দেখবেই। তার সাথে কিন্তু বিভিন্ন স্তরগুলো সম্পর্কেও কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। পরিষ্কার? পরবর্তী প্রশ্ন, এই অধ্যায় থেকে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করো। এটাও কিন্তু ভালো করে, করে রাখবে। পরিষ্কার? পরবর্তী প্রশ্ন চলে আসছি। দেখো, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ। তারপরে নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি, গতিপথ সম্পর্কে আলোচনা করো এবং এখান থেকে শেষ প্রশ্ন যেটা করবে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। দেখো এখানেও একটা কথা বলি, বৃষ্টিপাত সম্পর্কে কিন্তু একবারে দিতে পারে, অনেক স্কুলে কিন্তু দেয় একবারে যে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তোমরা প্রত্যেকটা বৃষ্টিপাত সম্পর্কে অল্প, অল্প করে লিখে আসো। তবে কিন্তু দেখা যায় এখান থেকে কিন্তু বিভিন্ন যে বৃষ্টিপাতগুলো আছে সেটা কিন্তু একটা করে তুলে দিয়েও কিন্তু প্রশ্ন হয়। অর্থাৎ ধরো তোমাদের স্কুলে দিয়ে দিল শৈলতক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। সেক্ষেত্রে কিন্তু তোমার শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা ভালো করে, করে রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে কিন্তু তোমাদের আলাদা, আলাদাভাবে করতে হবে। যেমন আমি বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা বললাম তেমনই। আর একবারেও কিন্তু প্রত্যেকগুলো যে বৃষ্টিপাতের বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করে এটাও কিন্তু একেবারে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা, আলাদাভাবে প্লাস একইভাবে কিন্তু পড়তে হবে। এভাবে কিন্তু তৈরি হতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় যেকোনো প্রশ্ন দিলে অনায়াসে করতে পারবে। তো বায়ুমণ্ডল থেকে ৫ মার্কের জন্য আমি এ কটা প্রশ্ন দিলাম। তোমরা দেখবে কিন্তু এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন প্রত্যেকটা স্কুলে দেওয়া হয়। এর বাইরে কিন্তু ৫ মার্কের প্রশ্ন দেওয়া হয় না। যদি এর বাইরেও দেওয়া হয় সেগুলো কিন্তু খুব রেয়ার। যেগুলো হচ্ছে অনেক সময় কি দেখা যায় যে ৩ মার্কের প্রশ্নটা ৫ মার্ক কিন্তু তুলে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি যখন ৩ মার্কের সাজেশন দেব সেগুলো তোমাদের কভার হয়ে যাবে। তো সেখান থেকে দিক বা এখান থেকে দিক তোমাদের কিন্তু কোনো প্রশ্নই কিন্তু মিস যাবে না। তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। তারপরে চলে আসে বায়ুমণ্ডল। এখান থেকে দুটো প্রশ্নই হয়, বড়, বড় প্রশ্ন। কি, কি? সমুদ্র স্রোতের কারণ ও ফলাফল লেখো। হয়তো কারণটা দিতে পারে, হয়তো ফলাফল দিতে পারে, হয়তো একসাথেও দিতে পারে। তারপরে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল লেখো। আগের বছর জোয়ার ভাটা সৃষ্টির কারণটা এসেছিল, সেক্ষেত্রে এটাতেও দেখে যাবে, যদি স্কুলে স্যার এটা করিয়ে থাকেন তো অবশ্যই দেখে যাবে। আর দেখো জোয়ার ভাটা যে সৃষ্টির ফলাফল, জোয়ার ভাটা সৃষ্টির ফলাফলটা কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয়। যেমন মানব জীবনে জোয়ার ভাটা সৃষ্টির ফলাফল লেখো বা মানুষের উপর প্রভাব কি? উত্তর একই হবে, প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় যাতে তোমাদের একটু কনফিউজ করতে চায়। সেক্ষেত্রে কিন্তু উত্তর একই হবে। এটা কিন্তু বলে রাখলাম যাতে তোমাদের কনফিউশন না হয়। অনেকে বলবে স্যার আপনি দিয়েছেন ফলাফল চলে এসছে মানুষের উপর প্রভাব, মানব জীবনে প্রভাব। লাইন আলাদা কিন্তু উত্তরটা একই। মানেটা আলাদা অনেকের, যে মানেটা একই যে ফলাফল লেখো বা মানব জীবনের প্রভাব লেখো, উত্তর একই হবে। লাইনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যাতে কনফিউজ করার জন্য। পরিষ্কার বায়ুমণ্ডল, এই বাড়িমণ্ডল। এবার হচ্ছে পরবর্তী, পরবর্তী যে ভাগটা আছে তোমাদের ভূগোলের সেটা হচ্ছে ভারত। ১ম হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে ১ম এ যে ৩ টে প্রশ্ন বলবো এগুলো কিন্তু একদম ভালো করে, করে নাও। এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রশ্ন হয়।
এই ৩ টে প্রথমে ভালো করে করবে প্রাকৃতিক পরিবেশ থেকে। কি? দৈর্ঘ্য, প্রস্থ বরাবর হিমালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দিতে পারে, প্রস্থ বরাবরও দিতে পারে। সেক্ষেত্রে দুটোই কিন্তু তোমাদের করতে হবে। তারপরে তোমাদের স্কুলে যেটা করেছে সেটাই ভালো করে করো। তারপরে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল ভূমির তুলনা করো। অর্থাৎ তুলনামূলক আলোচনা দিতে পারে। তারপরে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ-নদীর পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় অনেক স্কুলেই দেওয়া হয়। তো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু এই ৩ টে প্রশ্ন প্রথমেই ভালো করে করবে। তারপরে যেগুলো বলছি ভালো করে শুনবে। দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এটা কিন্তু ৩ মার্কে দেওয়া হয়, 5 মার্কে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু এটা তাও করে রাখবে। তারপরে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করো। প্রথম ৩ টে প্রশ্ন হয়ে যাওয়ার পর কিন্তু এই ২ টো প্রশ্ন করবে। এগুলো কিন্তু ২-৩ মার্কের জন্য দেওয়া হয়, ৫ মার্কের জন্যও দেওয়া হয়। তাই তোমরা কিন্তু এটা ভালো করে তাও করে রাখবে। কারণ এই ২ টো প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ৩ মার্কেই দেওয়া হয়। তো আমি ৫ মার্কে রেখেছি। যদি দেওয়া হয় তাও কিন্তু তোমরা করে রাখবে। এবং ভারতের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদটা দেখে রাখবে। মৃত্তিকার ক্ষেত্রে বলি, মৃত্তিকার ক্ষেত্রে মৃত্তিকা যে সংরক্ষণ, মৃত্তিকা রোধের উপায়, এগুলো কিন্তু দিতে পারে। এবং মৃত্তিকার কিন্তু বিভিন্ন ধরনের মৃত্তিকা তোমাদের বৈশিষ্ট্য দিতে পারে। যেমন কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। আ তারপরে অ্যালুভিয়াল সয়েল যেগুলো আছে তোমাদের, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এগুলো সম্পর্কে কিন্তু আলাদা, আলাদাভাবে তোমাদের দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভালো করে করবে। এবং স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের কিন্তু সে বিভিন্ন ধরনের যে স্বাভাবিক উদ্ভিদ আছে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করতে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এগুলো একটুখানি টেক্সট বই থেকে ভালো করে পড়ে রাখবে। এরপর চলে আসি তোমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে ১ম যেই প্রশ্নটা বলছি, এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন প্রায় প্রত্যেকটা স্কুলে দেওয়া হয়। 99% স্কুলে কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন হবে। তাই তোমাদের স্কুলে এখান থেকে যেটা করানো হয়েছে সেটা কিন্তু ভালো করে করবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ধান, গম, তুলো, আখ, মিলেট, চা, কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। এখান থেকে কিন্তু যেকোনো একটা তোমাদের দিতে পারে। গমটা ২০২৫ সালে এসেছিল, আমি বলে রাখি। তবুও কিন্তু করে রাখবে, শেষে করবে যদিও। আর বাকিগুলো কিন্তু ভালো করে দেখবে। এই কটার মধ্যে তোমাদের স্কুলে যেগুলো করানো হয়েছে সেগুলোই কিন্তু বেশি, বেশি করে জোর দিয়ে করো। যেটা ক্লাসের ১ম এই বললাম যে প্রত্যেকটা স্কুলে আলাদা, আলাদা প্রশ্ন। সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের স্যারেরা যে সমস্ত যেগুলো তোমাদের করেছে, কোনো স্কুলে ধান করাতে পারে, কোনো স্কুলে মিলেট বলতে পারে যে এটা ভালো করে আসো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুলের স্যারেরা যেটা করেছেন সেটা কিন্তু বেশি, বেশি করে জোর দাও। আর গমটা ২০২৫ সালে এসেছিল সেটা কিন্তু বলে রাখলাম। যদিও গমটা কিন্তু সবকটা হওয়ার পর গমটা শেষে কিন্তু করে রাখবে। তারপরে ২ টো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে করবে। তারপরে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সাথে কিন্তু পেট্রো রসায়নটাও দেখে রাখবে। তো এই কটা কিন্তু প্রশ্ন ভালো করে করো। এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে। পরবর্তী কিছু প্রশ্ন দেখো। ভারতে অসম জনবন্টনের কারণ কি? খুব গুরুত্বপূর্ণ। ভারতে নগর গড়ে ওঠার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ। ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ৩ টা প্রশ্ন কিন্তু করবেই। তারপরে নগরায়নের সমস্যা, এটা কিন্তু ২০২৫ সালে এসেছিল, তাও কিন্তু শেষে করে রাখবে। এবং ভারতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কি? এটাও কিন্তু ২০২৫ সালে এসেছিল। আমি রেখেছি কারণ দেখো অনেক স্কুলে কিন্তু ২০২৫ সালেও কিছু, কিছু প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। তাই কিন্তু আমি রিস্ক নিইনি, আমি কিন্তু রেখে দিয়েছি। তোমরা কিন্তু এই ২ টো প্রশ্ন ১ম যেগুলো বললাম সেগুলো হওয়ার পর কিন্তু এগুলো করে রাখবে। পরিষ্কার? তো এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো করবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ টেস্ট পরীক্ষার সাজেশন ৫ মার্কের প্রশ্নের ক্ষেত্রে। তোমরা যদি এই প্রশ্নগুলোই যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর কোনো রকমের প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে হবে না। আর অন্য কোনো ভিডিও কিন্তু দেখতে হবে না সাজেশনে। তোমাদের কিন্তু এটাই কিন্তু শেষ ভিডিও হবে। তোমরা কিন্তু এটা দেখলে তোমাদের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। ৫ মার্কের ক্ষেত্রে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে জোর দিয়ে করো। আর আমি পরবর্তী ক্লাসে তোমাদের ৩ মার্ক, ২ মার্ক, ছোট প্রশ্ন সমস্ত কিছু নিয়ে আসবো। তার সাথে যেটা বলছিলাম যে শেষে বলব সেটা হচ্ছে এই যে ক্লাসের পিডিএফ, এটা কিন্তু তোমরা আমাদের নিচে টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই টেলিগ্রামে জয়েন হয়ে গেলেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, ক্লাসের এই যে ক্লাসের পিডিএফটা। আর তার সাথে কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন একে, একে আপলোড করব, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন। এবং সাজেশন দেওয়ার পর আমাদের কিন্তু এই চ্যানেলে তোমরা কিন্তু রিভিশন ক্লাস পেয়ে যাবে। তোমরা যেগুলো পড়েছো, আমি যাবার আগে কিন্তু রিভিশন ক্লাস নিয়ে আসবো। প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাস। একটা ক্লাসে তোমাদের কিন্তু, যেমন ভূগোলের ধরো একটা ক্লাস নিলাম, ভূগোলের একটা ক্লাসে তোমাদের ধরো ১ম অধ্যায়টা ধরলাম, ১ম অধ্যায়টা কিন্তু একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ রিভিশন করিয়ে দিলাম। তোমাদের রিভিশন হয়ে যাবে। তারপর ইতিহাসের যেমন একটা অধ্যায় ধরলাম, ১ম অধ্যায় ধরলাম, সেটা পুরো রিভিশন দিয়ে দিলাম। সেভাবে কিন্তু ক্লাস একে, একে আসবে। আর বিভিন্ন মক টেস্টও নিয়ে আসবো, টেস্ট পরীক্ষার আগে, আগে বিভিন্ন মক টেস্ট। তাছাড়া আমরা কিন্তু তোমাদের যে কমিউনিটি পোস্ট, সেখানে কিন্তু প্রত্যেকদিন কুইজ দিয়ে থাকি। সেই কুইজগুলো কিন্তু অবশ্যই অ্যাটেম্প্ট করো। তাহলে কিন্তু এমসিকিউর প্র্যাকটিসটা প্রত্যেকদিন হতে থাকবে। পরিষ্কার? আর বিভিন্ন এমসিকিউর কিন্তু সাজেশন আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, এমসিকিউ সাজেশন এবং এসিকিউ সাজেশন। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর পিডিএফ এর জন্য যেটা বললাম, তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু বিভিন্ন পিডিএফ, বিভিন্ন আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবে।
পরিষ্কার? তো আজকের জন্য এতটাই রাখলাম। পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের ইতিহাসের আমি ৮ মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখবে। পরিষ্কার? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।